আসসালামু আলাইকুম। উদ্ভাবক বিএসসি নার্সিং কোচিং এর বাংলা ক্লাসে সকলকে স্বাগত। সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম জিসান। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু ফেব্রুয়ারি 1969। লিখেছেন শামসুর রহমান। শুরুতেই আমরা কবি পরিচিতি সম্পর্কে জেনে নিব। শামসুর রহমান আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। যিনি নাগরিক কবি হিসেবে পরিচিত এবং তার সাহিত্যকর্মে রয়েছে প্রেম, প্রকৃতি, মুক্তিযুদ্ধ, নগর জীবনের প্রতিচ্ছবি। জন্ম ও মৃত্যু: শামসুর রহমান 23শে অক্টোবর 1929 সালে মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন, ঢাকা, এবং 17ই আগস্ট 2006 সালে ঢাকাতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবরণকালীন সময়ে বয়স ছিল ৭৬ বছর। উল্লেখযোগ্য সাহিত্যকর্ম: শামসুর রহমানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, আসাদের শার্ট, স্বাধীনতা তুমি, নিজ বাসভূমে, নিরালোকে দিব্যরথ, বন্দি শিবির থেকে, বাংলাদেশ স্বপ্ন দেখে ইত্যাদি উল্লেখযোগ্য। উপন্যাস: অক্টোপাস, নিয়ত মন্তাজ, অদ্ভুত আধার এক, এলো সে অবেলায়। পুরস্কার ও সম্মাননা: আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, ২১শে পদক ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। উৎস: আমাদের ফেব্রুয়ারি 1969 কবিতাটি শামসুর রহমানের নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতাটি শামসুর রহমানের নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ফেব্রুয়ারি 1969 কবিতার খুঁটিনাটি বিষয়: ছন্দ: ফেব্রুয়ারি 1969 কবিতাটি গদ্য ছন্দে রচিত। মোট লাইন 28টি। ফুলের উল্লেখ আছে কৃষ্ণচূড়া, রং হরিৎ বা সবুজ। ভাষা শহীদ সালাম বরকত। এই কবিতায় কোন শব্দ কতবার ব্যবহার হয়েছে? বরকত এবং কৃষ্ণচূড়া ব্যবহৃত হয়েছে 2 বার, ফুল ব্যবহৃত হয়েছে 3 বার, সালাম ব্যবহৃত হয়েছে 4 বার। এবার আমরা মূল কবিতায় চলে যাব। মূল কবিতায় যাওয়ার আগে আমি ফেব্রুয়ারি 1969 কবিতার বিষয়বস্তু সম্পর্কে আরেকবার বলি। ফেব্রুয়ারি 1969 কবিতার মূল বিষয়বস্তু হলো ২১-এর চেতনার নিরিখে 1969 সালের গণ আন্দোলন। মূল বিষয়বস্তু হলো ২১-এর চেতনার নিরিখে 1969 সালের গণ আন্দোলন এবং পটভূমি হলো পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে 1969 সালের গণ আন্দোলন। পটভূমি পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে 1969 সালের গণ আন্দোলন। এবার আমরা মূল কবিতায় চলে যাই। কবিতার শুরুতেই আছে, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতি গন্ধে ভরপুর। এখানে শুরুতেই দেখো কৃষ্ণচূড়া উল্লেখ আছে। কৃষ্ণচূড়া হলো এক ধরনের ফুল এবং দ্বিতীয়তে দেখো থরে থরে। থরে থরে শব্দের অর্থ হলো স্তরে স্তরে। তারপর আমরা পাচ্ছি নিবিড় হয়ে। নিবিড় হয়ে অর্থাৎ হলো ঘন হয়ে বা গভীর হয়ে। তারপর দেখো মিছিলে। মিছিলে, মিছিল বলতে কি বোঝানো হচ্ছে? মিছিল বলতে বোঝানো হয়েছে শোভাযাত্রা। মিছিল বলতে বোঝানো হয়েছে শোভাযাত্রা বা র‍্যালি আমরা যেটাকে বলতে পারি। মিছিল কোন ভাষার শব্দ? মিছিল আরবি ভাষার শব্দ। তারপর আমরা দেখতে পাচ্ছি পরে শহীদ। শহীদ কাদের বলা হয়? শহীদ হলো তারাই যারা সত্য বা ন্যায়ের জন্য আত্মোৎসর্গকারী ব্যক্তি। শহীদ হলো তারাই যারা সত্য বা ন্যায়ের জন্য আত্মোৎসর্গকারী ব্যক্তি। তারপর দেখো রক্তের বুদবুদ। বুদবুদ বলতে কি বোঝানো হয়েছে? বুদবুদ শব্দের অর্থ হলো পানির ভুরভুরি বা জলম্বিত। আমরা দেখি যে পানি যখন ফুটে যায় বা ফুটন্ত পানিতে বুদবুদ দেখা যায়। ওই বুদবুদকে বলি আমরা ভুরি ভুরি, পানির ভুরি ভুরি বা জলম্বিত। এবার আমরা এর ব্যাখ্যাতে আসি। আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতি গন্ধে ভরপুর। এখানে কবি বলতেছেন বা কবি বুঝিয়েছেন, প্রতি বছরের মতো 1969-এও শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। কবির মনে হয়
যেন 1952 এর ভাষা শহীদদের রক্তের বুদবুদ কৃষ্ণচূড়া ফুল হয়ে ফুটেছে এবং ভাষা শহীদদের স্মৃতি বহন করছে। রক্তের রং আর কৃষ্ণচূড়ার রং একই হওয়ায় 21-এর কৃষ্ণচূড়াকে কবি আমাদের চেতনার রঙের সঙ্গে মিলাতে চায়। আমরা দেখো তোমাদের সুবিধার জন্য এখানে ছোট করে একটু ব্যাখ্যাও দিয়েছি। আহ প্রতি বছরের মতো এবারও লাল কৃষ্ণচূড়া ফুল ফুটেছে। কবির মতে ফুলগুলো যেন 52 শহীদদের প্রতিচ্ছবি। রক্তের রং ও কৃষ্ণচূড়ার রং এক হওয়ায় কবি একে বাঙালির চেতনার সাথে মেলাতে চান। আমাদের পরবর্তী লাইনে আছে, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এখানে কবি অন্যায়ের প্রতিবাদে আপোষহীন চেতনা ব্যক্ত করেছেন। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। ভাষার জন্য যারা লাল রক্ত দিয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের ত্যাগের মহিমা মূর্ত হয়ে ওঠে লাল কৃষ্ণচূড়ার রঙে। ফেব্রুয়ারিতে এই কৃষ্ণচূড়া ফুল ফোটে। এজন্য কবি বলছেন যে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। তারপর দেখো, এ রঙের বিপরীতে আছে অন্য রং। এ রঙের বিপরীতে আছে অন্য রং। এখানে এ রঙের বিপরীতে অন্য রং বলতে বোঝাচ্ছে যে লাল রঙের বিপরীতে যে রং তা অশুভ, সন্ত্রাস বা খুনের রং। লাল রঙের বিপরীতে যে রং আছে সেটা সন্ত্রাস আনে বা অশুভ শক্তি। অশুভ শক্তিকে বোঝানো হয়েছে। আমরা বলতে পারি যে দেশদ্রোহীদের রং। সবাই তো আর দেশপ্রেমিক ছিল না। কিছু কিছু আহ, দেশদ্রোহী ছিল। তাদের তাদেরকে বুঝিয়েছে যে অন্য রং তাদের পছন্দ না লাল রং, তাদের পছন্দ অন্য রং। তারপর দেখো বলেছে, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে, প্রত্যাহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়, এখন সে রঙে ছেয়ে গেছে পথ ঘাট সারা দেশ, ঘাতকের অশুভ আস্তানা। কি বলছে, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে, যে রং সন্ত্রাস আনে। সন্ত্রাস শব্দের অর্থ কি? সন্ত্রাস শব্দের অর্থ হলো অতিশয় শঙ্কা বা ভীতি। সন্ত্রাস শব্দের অর্থ অতিশয় সংখ্যা বা ভীতি। তারপর দেখো প্রত্যাহিকতায়। প্রত্যাহিকতায় শব্দের অর্থ কি? প্রত্যাহিকতা শব্দের অর্থ হলো দৈনিক। তাহলে কি বলছে, যে রং ভালো, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রত্যাহিকতায়, আমাদের মনে সকাল সন্ধ্যায়, এখন সে রঙে ছেয়ে গেছে পথ ঘাট সারা দেশ, ঘাতকের অশুভ আস্তানা। এখানে পাকিস্তানিদের নির্যাতনের যে আখড়া হিসেবে আমাদের পূর্ব বাংলা, সেই পূর্ব বাংলা যে একটা আখড়া হয়ে গেছে পাকিস্তানিদের, সেটি বুঝিয়েছেন। 21-এর গণ আন্দোলনের চেতনাবাহী কৃষ্ণচূড়ার লাল রঙের বিপরীতে রাষ্ট্রদ্রোহিতা এবং সন্ত্রাসের অত্যাচারী চেতনার যে কালো রঙে এদেশের পথ ঘাট ছেয়ে গেছে, সারা দেশে পাক বাহিনীর যে অশুভ পদচারণা, এখানে সেটাই বোঝানো হয়েছে। যে তৎকালীন সময়ে 1969 সালে তৎকালীন পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানিদের যে অশুভ আস্তানা বা একটা আখড়া বা আড্ডা দেওয়ার যে জায়গা, সে আড্ডা দেওয়ার জায়গাতে পরিণত হয়েছে। পরবর্তীতে দেখো, আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ মরা আধমরা, কেউ কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া, চতুর্দিকে মানবিক বাগান কোমল বন হচ্ছে তছনছ। কি বলছে, আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়। এখানে কবি বলছে, কবির মতোই বহু লোক আছে যারা দিন রাত ঘাতকের অশুভ আস্তানায় বন্দী। এখানে অশুভ আস্তানায় বন্দী বলতে বলা হচ্ছে তৎকালীন সময়ে যারা একটু প্রতিবাদী ছিল তাদেরকে জেলে আটক করে রাখা হতো। বলছে দেখো, কেউ মরা আধমরা, কেউ কেউ বা ভীষণ জেদি, দারুণ বিপ্লবে ফেটে পড়া, চতুর্দিকে মানবিক বাগান কমল বন হচ্ছে তছনছ। এখানে ভুল লণ্ঠিত শব্দের অর্থ কি? ভুল লণ্ঠিত ভুল লণ্ঠিত শব্দের অর্থ হলো অপদস্থ বা বিপর্যস্ত। অপদস্থ বা বিপর্যস্ত। তারপর দেখো মানবিক বাগান। মানবিক বাগান শব্দের অর্থ হলো মানবীয় জগৎ। মানবিক বাগান শব্দের অর্থ হলো মানবীয় জগৎ, মনুষ্যত্ব ন্যায় ও মঙ্গলের জগৎ।
তারপর দেখো কমল বন। কমল বন শব্দের অর্থ হলো কবি এখানে বলছেন যে সুন্দর বা কল্যাণের যে একটা জগৎ আছে সেই তিনি কমলবন বলতে বুঝিয়েছেন এমন একটি দেশ যেখানে সুন্দর এবং কল্যাণময় বা কল্যাণ বয়ে আনবে। এখানে মূল্যবোধের যে অবক্ষয়ের যে ব্যাপারটা সেটি বুঝিয়েছেন। এখানে কবি বলছে গণতান্ত্রিক শক্তির বিপক্ষে পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন দেশব্যাপী তাদের সন্ত্রাসের কালো থাবা বিস্তৃত করে তখন অনেকেই তাদের অসহায়ের শিকারে পরিণত হয়। আবার কেউ কেউ তাদের এই অশুভ তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ সংগ্রাম শুরু করে। এই প্রতিবাদ সংগ্রামই 1969 সালের ফেব্রুয়ারি মাসে ব্যাপক গণ অভ্যুত্থানের রূপ নেয়। সে আন্দোলন দমন করতে গিয়ে পাকিস্তানি শাসক গোষ্ঠী আবার ব্যাপক হত্যাযজ্ঞ চালায়, ফলে মানবিকতা ও সৌন্দর্যর বিনাশ ঘটে। যেটা বললাম সহজে যদি বলি 1969 সালে বাঙালি যে প্রতিবাদী বিপ্লবী যারা ছিল তারা যে আন্দোলন করেছিল সে আন্দোলনকে রুখে দিতে পশ্চিম পাকিস্তানিরা আহ মানে আমাদের উপর ব্যাপক নিপীড়ন চালায়। এই নিপীড়নে কেউ কেউ মারা গিয়েছে, কেউ আধমরা হয়েছে, কেউ জেদি হয়েছে, আবার কেউ আঘাত পেয়ে আবার দারুণ বিপ্লবে ফেটে উঠেছে বা ফেটে পড়েছে। পরবর্তীতে দেখো বুঝি তাই 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। বলছে বুঝি তাই 1969-এও এখানে 52 সালে যে প্রতিবাদী চেতনার আগমন ঘটেছে সেই প্রতিবাদী চেতনার বহিরূপ প্রকাশ পেয়েছে আবারও। 1952 সালে যেমন ভাষার জন্য আমরা রাজপথে নেমেছিলাম, ঠিক তেমনই 1969 সালে দেশ বাঁচাতে আবারও সবাই রাস্তায় নেমেছে, রাজপথে নেমেছে। তাই কবি বলছে বুঝি তাই 1969-এও মানে আবারও 52 সালের মতো 69 সালে আবারও কি হচ্ছে, আবারও সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্ল্যাগ, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। এখানে বাঙালির জাতীয়তা রক্ষার যে একটা আপ্রাণ প্রয়াস সেই প্রয়াসের কথা ব্যক্ত করা হয়েছে। 1952 সালে যেমন ঐতিহাসিক ভাষা আন্দোলনে সালাম, বরকত, রফিক জব্বার রাজপথে নেমেছিল এবং শহীদ হয়েছিল, ঠিক তেমনি 1969 সালেও সালামের মতো হাজারো সালাম আবার রাজপথে নামে। তারা শূন্যে ফ্ল্যাগ তোলে কার মতো, সালামের মতো, এবং বরকতের মতো ঘাতকের সামনে বুক পেতে দেয়। এখানে কবি কল্পনা করছে 1952 সালে যেমন আমরা প্রাণ দিয়েছি ভাষার জন্য, ঠিক তেমনি দেশের জন্য 1969 সালে আবার ওই সমস্ত সালাম বরকত আবার জন্ম নিয়েছে। কারণ আমরা সালাম বরকত থেকে অনুপ্রেরণা পাই। সালাম বরকত থেকে অনুপ্রেরণা পেয়ে 1969 সালে আবার আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। এখানে বাঙালির জাতীয়তা রক্ষার্থে যে বহিঃপ্রকাশ ঘটেছে সেটি ফুটে উঠেছে। তারপর দেখো সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের চোখে আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। এখানে সালামের চোখে আজ আলোচিত ঢাকা ভাষা শহীদদের চেতনাদীপ্ত বাঙালিদের যে দৃষ্টিভঙ্গি সেটি বুঝিয়েছে। সালামের মুখে আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেশের জন্য উৎসর্গকারীদের যে ত্যাগের মহিমা সেই ত্যাগের মহিমার উজ্জ্বল বহিঃপ্রকাশ এখানে ব্যক্ত হয়েছে। ভাষা আন্দোলন থেকে 1969 সালের যে গণ আন্দোলনের সময়কাল বোঝাতে কথাগুলো ব্যবহৃত করা হয়েছে এখানে। কারণ 52 আন্দোলনের পথেই 69 এসে গণ অভ্যুত্থানের জন্ম নেয়। যদি 52 আমাদের ইতিহাসে না থাকতো, যদি আমরা আমাদের ইতিহাস থেকে মুছে যেত 52, তাহলে আমরা 1969 সালেরও গণ অভ্যুত্থান আমরা পেতাম না। এটা এই জন্যই বলছি কারণ আমরা 52 থেকে অনুপ্রেরণা নিয়ে 1969 সালে আমরা রাজপথে নেমেছিলাম। তাই কাজেই বলা যায় 1952 সাল যদি না থাকতো, ইতিহাস থেকে যদি 1952 সাল মুছে যেত, তাহলে আমাদের মাঝে 1969 সাল কখনোই আসতো না। তারপর দেখো দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। আর বরকত বলে
আর বরকত বলে গাঢ় উচ্চারণে এখনো বীরের রক্তে দক্ষিণে মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ সেই ফুল আমাদেরই প্রাণ শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দ রৌদ্র ও দুঃখের ছায়। এখানে যদি লাইনগুলো ভেঙে ভেঙে বলি, দেখলাম রাজপথে দেখলাম রাজপথে দেখলাম আমরা সবাই জনসাধারণ দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। এখানে আমি লাইনগুলো ব্যাখ্যার আগেই কতগুলো শব্দে চলে যাই। দেখো যে নক্ষত্র নক্ষত্র শব্দের অর্থ কি? নক্ষত্র শব্দের অর্থ হলো তারকা বা তারা। তারপর দেখো অবিরত অবিরত শব্দের অর্থ কি? অবিরত শব্দের অর্থ হলো অবিশ্রান্ত অবিশ্রান্ত বা বিরামহীন বিরামহীন ভাবে যেটা বয়ে চলেছে তাকে বলি আমরা অবিরত। তারপর দেখো অবিনাশী অবিনাশী বর্ণমালা। অবিনাশী শব্দের অর্থ কি? অবিনাশী শব্দের অর্থ হলো অক্ষয় বা অমর অক্ষয় বা অমর। বর্ণমালা বর্ণমালা শব্দের অর্থ হলো অক্ষরমালা। তাহলে আহ এখানে কি পাচ্ছি আমরা? দেখলাম রাজপথে দেখলাম আমরা সবাই জনসাধারণ দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝড়ে অবিরত অবিনাশী বর্ণমালা। এখানে কবি বুঝাতে চেয়েছেন যে ভাষা আন্দোলনের যে প্রতিবাদী স্মৃতি স্মরণ করা হয়েছে সেই ভাষা আন্দোলনের প্রতিবাদী স্মৃতি সে স্মরণ স্বাধিকার আন্দোলনে যে আমাদের প্রেরণা যে জুগিয়েছিল আমাদের ১৯৫২ সালে যে আন্দোলন সে আন্দোলন যে ১৯৬৯ সালে আমাদের প্রেরণা জাগিয়েছে সেই প্রেরণাকে এখানে কবি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তারপর দেখো আর বরকত বলে গাঢ় উচ্চারণে এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ সেই ফুল আমাদেরই প্রাণ শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দ রৌদ্রে আর দুঃখের ছায়ায়। এখানে কবি বলেছেন বা কবি বোঝাতে চেয়েছেন বাঙালির বেঁচে থাকার ও দাবি দেওয়ার যে স্বাভাবিক পরিবেশের অভাবের কথা সেই স্বাভাবিক যে পরিবেশ সেই পরিবেশটা বাঙালি কখনো পায়নি। স্বাভাবিক পরিবেশ কখনো পায়নি। সেই অস্বাভাবিক যে পরিবেশে বাঙালিদের যে প্রতিবাদী মনোভাব সেই প্রতিবাদী মনোভাব এখানে ফুটে উঠেছে। তারপর দেখো বলেছে যে হৃদয়ের হরিত উপত্যকায় হৃদয়ের হরিত উপত্যকায় হৃদয় বলতে বোঝাচ্ছে যে বাঙালির মানুষের মনের মাঝে সবুজ পূর্ব বাংলাকে বোঝাচ্ছে এখানে সবুজ পূর্ব বাংলা হৃদয়ের হরিত উপত্যকা বলতে তৎকালীন সময়ে পূর্ব বাংলাকে আমরা সবুজ বলে আখ্যা দিয়েছে কবি কারণ এখানে সব শান্তি আমাদের ছিল বাঙালির শান্তি বলতেই পূর্ব বাংলাকে বোঝানো হতো। তারপর দেখো হৃদয়ের হরিত উপত্যকায় সেই ফুল আমাদেরই প্রাণ সেই ফুল আমাদেরই প্রাণ। এখানে কবি প্রাণ ছাড়া যেমন বাঁচা অসম্ভব তেমনি বাংলা ছাড়া আমাদের অস্তিত্ব অকল্পনীয়। এখানে ফুল বলতে বাংলা ভাষাকে বুঝিয়েছেন কবি শামসুর রহমান। সেই ফুল আমাদেরই প্রাণ বলতে বুঝিয়েছেন যে প্রাণ ছাড়া যেমন বাঁচা অসম্ভব তেমনি বাংলা ছাড়া আমাদের অস্তিত্ব অকল্পনীয়। এখানে ফুল বলতে বাংলা ভাষাকে বুঝিয়েছেন। শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দ রৌদ্রে আর দুঃখের ছায়ায়। এখানে বাঙালির অস্তিত্বের যে অবিচ্ছেদ্য অঙ্গ বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ের আনন্দে এবং বাংলা মায়ের যে দামাল সন্তানদের হারানোর বেদনার কথা সেই হারানোর যে বেদনায় আমরা যে শিহরিত সেই শিহরণের কথাই এখানে ব্যক্ত হয়েছে যে আমরা ১৯৫২ সালে আমাদের ভাইকে হারিয়েছি বাংলা মায়ের কোল খালি হয়েছে ঠিক তেমনি ১৯৬৯ সালেও বাংলার দামাল ছেলেরা তাদের নিজের প্রাণ দিয়েছে। এই প্রাণ দিয়েছে কাদের জন্য? বাঙালি আমাদের জন্য। সেই আমাদের জন্য যে প্রাণ দিয়েছে এই প্রাণ দেওয়ার খাতিরে আমরা বেদনায় শিহরিত আমরা বেদনায় শিহরিত। এখানে কবি বলছে শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। কবি এখানে বলছে যে আহ তাদের যে শোক যারা শহীদ হয়েছে তাদের শোকে আমরা আজীবন শোকাহত থাকবো বা তাদের এই শোক আমরা কখনোই ভুলবো না। আমরা তাদের আহ, স্মরণীয় করে রাখবো বা ইতিহাসের পাতায় আমরা তাদের অমর করে রাখবো সকল সময় মনে রাখবো। এই ছিল আমাদের কবিতা। এবার আমরা ফেব্রুয়ারি ১৯৬৯ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য সম্পর্কে জানবো।
যেগুলো আমাদের এমসিকিউতে আসে। অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রথমেই দেখো, কবিতায় ভাষা শহীদদের রক্তের বুদবুদকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে? কৃষ্ণচূড়ার সঙ্গে। সারা দেশে অশুভ আস্তানা কাদের? ঘাতকের। একুশের কৃষ্ণচূড়াকে কবি মিলিয়ে নিতে চান আমাদের চেতনার রঙের সঙ্গে। একুশের কৃষ্ণচূড়াকে কবি মিলিয়ে নিতে চান আমাদের চেতনার রঙের সঙ্গে। আমাদের চেতনার রঙের বিপরীত রংগুলো ভালো লাগে না চোখে, সন্ত্রাস আনে প্রত্যাহিকতায়। আমাদের চেতনার রঙের বিপরীতে যে রংগুলো আছে সেই রং ভালো লাগে না চোখে, সন্ত্রাস আনে প্রত্যাহিকতায়। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন পড়ছে তছনছ। সেই ফুল আমাদের প্রাণ শিহরিত ক্ষণে ক্ষণে আনে, আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়া। তারপর দেখো, রাজপথে নামে কে? সালাম। শূন্যে ফ্ল্যাগ তোলে সালাম। সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? বরকত। সালামের চোখে আজ আলোচিত কোন শহর? ঢাকা। অবিরত অবিনাশী বর্ণমালা ঝরে কিসের মতো? নক্ষত্রের মতো। এই ছিল আজকে আমাদের ফেব্রুয়ারি 1969 কবিতার খুঁটিনাটি বিষয়। আজকের মতো এই পর্যন্তই।